কথায় বলে বিপদ কখনো বলে কয়ে আসে না, একে সামলানোর কেবল একটাই উপায়। এই আমি কি করে ফেললাম? এ তো মরে গেছে। হ্যাঁ, সব গেল কই? যা বাবা, ওভেনে কিছুই নেই। বলছি কি খাবারের কোনো গন্ধই তো নাকি আসছে না। কিচেনটাও ফাঁকা। আঙ্কেল ব্র্যাডলি প্রমিস করে ভুলে গেল নাকি? আই এম সো সরি পাপা। দেখো নিকিতা, এতে তোমার কোনো দোষ নেই, এমনটা একদম ভেবো না। বাবা আমার খুব ভয় করছে। আমার কি পুলিশের কাছে যাওয়া উচিত? আমার মনে হয় যে ফ্রেডি। তাহলে চলো একদম শুরু থেকে শোনা যাক। স্যার, ইনি আমার আঙ্কেল ব্র্যাডলি আর ও আমার কাজিন নিকিতা। এই সব কিছু নিকিতার সাথেই হয়েছে। নিকি, প্রদ্যুমান স্যারকে সত্যি ঘটনাটা বলো। স্যার স্যার আমি কল সেন্টারে চাকরি করি। কাল লেট নাইটে অফিস থেকে ফিরছিলাম। আমি খুবই ক্লান্ত ছিলাম স্যার। আর তখনই ও মাই গড! এ তো মনে হচ্ছে খুব গভীর চোট লেগেছে। আমি একে রোড ক্রস করতে দেখিনি। জানি না হঠাৎ করে কোথা থেকে চলে এলো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমিও দেখেছি। আপনার কোনো দোষই নেই ম্যাডাম। আরে, এ তো অজ্ঞান হয়ে গেছে আর রক্তও অনেক বেরোচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ, আপনি ওকে আমার গাড়িতে শুয়ে দিন, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। না 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 না, এত রাতে একজন একা মহিলার পক্ষে এটা সেফ হবে না, আর পুলিশও আপনাকে অনেক প্রশ্ন করবে। ছেড়ে দিন। হ্যাঁ, আমরাই ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না না, এটা আমার দোষে হয়েছে। ওর ট্রিটমেন্টের খরচা আমারই দেওয়া উচিত। প্লিজ প্লিজ শুনুন। সাবধানে রাখুন। আরে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, হাসপাতাল এখান থেকে মাত্র 5 মিনিট দূরে। আপনি আপনার আইডি ডিটেলস আমাকে দিয়ে দিন, দরকার পড়লে আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। আরে, ম্যাডাম, কিন্তু আমিও ম্যাডাম, যেতে তাড়াতাড়ি চাই আপনার আপনাদের আইডিটা সঙ্গে। দিন, ব্যাস। আরে দাদা, আপনি আমার কথাটা শুনুন। আপনার সঙ্গে আমি আরে যোগাযোগ শুনুন, করে নেব, আমিও আপনি সাথে টেনশন যেতে করবেন দেবেন। না। আমাকেও সাথে নিয়ে চলুন না। কিন্তু আমি বাড়ি ফিরতে পারিনি। আমি ম্যাপের সব থেকে কাছে হসপিটালের রুট দেখে সেখানেই সোজা চলে যাই। কি বলছেন ম্যাডাম? আর সন্ধ্যের পর থেকে তো এখানে কোনো অ্যাক্সিডেন্টের কেসই আসেনি। ওই এলাকার আরো 3টে হসপিটালের খোঁজ নিয়েছিলাম, কিন্তু ওই ভিকটিমকে কোনো হসপিটালেই অ্যাডমিট করানো হয়নি। আজ সকালে নিকিতা যখন বাড়ি ফেরে আর আমি সব জানতে পারি, তখন আমরা ঠিক করি যে আমরা পুলিশকে সব জানাবো। আর তখনই কেউ দরজার তলা দিয়ে এনভেলপটা ঢুকিয়ে দেয়। এই হলো সেই ছবিগুলো, আর সাথে এই চিঠিটাও ছিল। কাল রাত 10টার সময় জগার্স পার্কে 20 লাখ টাকা নিয়ে আসবেন, নয়তো এগুলো পুলিশ স্টেশন আর নিউজ চ্যানেলে পাঠিয়ে দেব। ফটোজ ডিস্ট্রয় করার জন্য 20 লাখ টাকা চাইছে, নয়তো এই ফটোজ পুলিশ আর মিডিয়াকে পাঠিয়ে দেবে। ব্ল্যাকমেল করছে স্যার। আর তখনই ফ্রেডি বাড়িতে আসে। আর আমি আপনাদের এখানে আসতে বলি। এর মানে এই যে ওরা হাসপাতালে নিয়ে যাওয়ার নাটক করেছে আর সিসিটিভি ক্যামেরা থেকে ফটোজ বের করে আপনাদের পাঠিয়েছে। কিন্তু এসব জায়গায় সাধারণত গভর্নমেন্ট থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। তার মানে যে ব্ল্যাকমেল করছে তার কাছে এই ফুটেজের অ্যাক্সেস আছে। আমাদের কাছে ব্ল্যাকমেলারকে দেওয়ার মতো এত টাকা যে নেই। আপনি চিন্তা করবেন না, আমরা খুঁজে দেখছি এসবের পিছনে আসলে কে আছে। এখন আমাদের কেবল 2টো প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস কার কাছে আছে, আর ওই ভিকটিমের সাথে ঠিক কি হয়েছে। স্যার, যেমনটা দেখতে বলেছিলেন তেমন কোনো ভিকটিমই কাল রাতে শহরের কোনো হাসপাতালেই ভর্তি হননি। হ্যাঁ, আর কোনো অ্যাক্সিডেন্ট ভিকটিম শহরের কোনো মর্গেও নেই। আর সিসিটিভি ক্যামেরার ব্যাপারে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, এই ক্যামেরাটা তো গত বছর থেকেই খারাপ। আমি খোঁজ নিয়েছি, ইউজই হয় না। তাহলে ব্ল্যাকমেলার্স অ্যাক্সিডেন্ট ফুটেজের অ্যাক্সেস কোথা থেকে পেল? কিছু তো একটা গন্ডগোল আছে। না কোনো ভিকটিম, না কোনো সিসিটিভি, এটা কোনো সেটআপ নয় তো?
নিকিতা বলেছিল ওই লোকটা হঠাৎই ওর গাড়ির সামনে এসে পড়ে আর ওকে বাঁচানোর জন্য ও গাড়িটা ঘুরিয়ে নেয়। টায়ারের দাগ দেখে মনে হচ্ছে ওর ডান দিকে গাড়ি ঘুরিয়েছিল, তার মানে লোকটা বাঁ দিক থেকে এসেছিল। ও কোনো ঘাস, খালি চুইংগামের র্যাপার্স আর আধ খাওয়া আপেল। কেউ এখানে অপেক্ষা করছিল, হয়তো ভিকটিম। স্যার, নিকিতার গাড়ির ফ্রন্ট বাম্পারে যে রক্তটা লেগেছিল না, ফরেনসিক টিম কিন্তু সেটা চেক করে আর সেই ফেলেছে। রক্তের দাগ নকল, তাই তো? কারণ এই অ্যাক্সিডেন্ট আসলে একটা নাটক, এটা আসলে একটা স্ক্যাম, একটা সেটআপ। কিন্তু এটা একটু বেশি ডেঞ্জারাস নয় স্যার? ওই লোকটা হঠাৎই নিকিতার গাড়ির সামনে চলে এলো। ও কি করে ভাবলো যে নিকিতা ওকে বাঁচানোর জন্য গাড়িটা ঘোরাবে? ধাক্কাও তো মারতে পারতো স্যার। নিজের জীবনের প্রতি ওর কোনো ভয় নেই নাকি? এটাই তো আমি বুঝতে পারছি না। সুশীল, হ্যাঁ, ফরেন্সিকে চেক করাও। ভিকটিমের জুতোয় কি লেগেছিল? ওকে স্যার। আমার তো মনে হচ্ছে শুকনো ঘাস, কিন্তু এখানে আশেপাশে কোথাও শুকনো ঘাস নেই। হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। ভয় আর নিজেকে দোষ দেওয়া, মানুষের এই দুটো ইমোশন নিয়ে খেলা সব থেকে সহজ। আর ব্ল্যাকমেলার্স এটা খুব ভালো করেই জানতো। নিকিতা, তুমি ক্রিমিনাল ন, ভিকটিম। ওই ব্ল্যাকমেলার্স এর স্ক্যামের ভিকটিম। এটা একটা সেটআপ ছিল। ওই ভিকটিম আর রক্ত সব ফেক ছিল। তুমি কাউকেই অ্যাক্সিডেন্ট করোনি। সেদিন থেকে নিকিতা নিজেকেই দোষারোপ করে যাচ্ছিল। নিকিতার কোনো দোষ নেই, বরং ও ভিকটিমকে সাহায্য করতে চেয়েছিল। আচ্ছা নিকিতা, তোমার ভিকটিমের চেহারা মনে আছে? বা তাদের যারা তোমাকে হেল্প করার নাটক করেছিল? না তো, আসলে সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ওই বাইকের লোকটার মুখ যদি আমি আবার দেখি তাহলে হয়তো চিনতে পারবো। শুধু ওই লোকটাই ছিল যে আমার সাথে কথা বলছিল, কিন্তু সেভাবে কিছুই ডেসক্রাইব করতে পারবো না। স্যার, আমরা যে ওই শুকনো ঘাসগুলো পেয়েছিলাম সেটা ফরেনসিকের লোকেরা চেক করেছে। স্যার, ওটা মাটি ছিল না, ঘোড়ার পটি। আর এই লোকটা হয়তো এমন জায়গায় ছিল যেখানে শুকনো ঘাস আর ঘোড়ার পটি থাকে। তার মানে ঘোড়ার আস্তাবল। খোঁজ নাও এই শহরে বা আশেপাশে কোথায় ঘোড়ার আস্তাবল আছে, বা এমন কোনো জায়গা যেখানে ঘোড়া রাখা হয়। স্যার, আমাদের শহরে 3টে আস্তাবল আছে। তো সেগুলো অ্যাক্সিডেন্ট সাইট থেকে কতটা দূর? একটা 89 কিলোমিটার, দ্বিতীয়টা 120 কিলোমিটার দূরে, আর তৃতীয়টা অ্যাক্সিডেন্ট সাইট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আমাকে তাড়াতাড়ি ওখানকার অ্যাড্রেস পাঠাও। সবার প্রথমে আমরা ওখানেই যাব। দয়া, ভিকটিমের ইমেজের কি স্ট্যাটাস? স্যার, এটা সিসিটিভি ইমেজ। খুব ক্লিয়ার নয়, কিন্তু আমি এটা তাড়াতাড়ি ক্র্যাক করে ফেলবো। ঠিক আছে, আমাকে আপডেট দিও। ইয়েস স্যার। গাইস, আমি রিসার্চ করছিলাম যে ওই এরিয়ায় আর কোনো স্ক্যাম হয়েছে কিনা। আমি কিছু লেটেস্ট আর্টিকেল পেয়েছি, 8 মাসের পুরনো। কেউ পুলিশে কমপ্লেন করেছিল, কিন্তু কোনো ক্লু পাওয়া না যাওয়ায় কেস আর এগোয়নি। হয়তো বাকি লোকেরা ইনসিডেন্ট নিয়ে কোনো রিপোর্টই করেনি। বলছি কি, ভয়ে ব্ল্যাকমেলারকে টাকা দিয়ে দিয়েছে। হোয়াট ডু ইউ সে ম্যান? ক্র্যাক করে ফেলেছি ব্রো। হুম? এর থেকে ক্লিয়ার ফটো আর আসবে না। নিকিতা, তুমি কি এই লোকটাকে চেনো? তুমি ওই রাস্তায় যাওয়ার আগে কোথাও কি দাঁড়িয়েছিলে? যদি এটা স্ক্যাম হয় তাহলে কেউ তো ওই ক্রিমিনালদের বলেছে যে নতুন শিকার আসছে। এক্স্যাক্টলি ব্রো, তোমাকে টার্গেট করার জন্য ওদের জানতে হবে যে তুমি ওই দিকেই যাচ্ছ আর একাই আছো। ঠিক বলেছে, কারণ গাড়িতে যদি কোনো গ্রুপ থাকে বা দুজনও থাকে তাহলে ওদের প্ল্যান কাজ করবে না। আর যদি ওরা একবার ওদের টার্গেট বেছে নেয় তাহলে ওদের প্ল্যান করার জন্য একটু তো সময় লাগবেই, যাতে ভিকটিম আর ফেক উইটনেসেস ঠিক পজিশনে আসতে পারে। বলছে কি একটা গোটা গ্যাং আছে। হ্যাঁ ফ্রেডি, আর এরা সবাই অ্যাক্সিডেন্ট স্পটের কাছেই থাকে, যাতে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারে। হ্যাঁ, মনে পড়েছে। ওই রোডে যাওয়ার আগে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম। আমরা? হ্যাঁ, আমার সাথে আমার 2জন কলিগও ছিল। অনেক দেরি হয়ে গেছিল, আমরা ওখানে ডিনার করছিলাম। আর ডিনারের পর ওরা অন্য ডিরেকশনে চলে গেল আর আমি ওই রোডের দিকে। তুমি কি ডেইলি ওই রাস্তা দিয়েই আসো? না, ইউজুয়ালি আমি হাইওয়ে ধরে আসি, কিন্তু সেদিন যখন আমি ধাবাতে গেছিলাম তখন আমার বন্ধুদের এমনিই বলছিলাম যে এই রহস্যময় এপিসোডের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে সিআইডি স্কোয়াড ফেসবুক পেজটা ফলো করে রাখুন আর ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।